কয়েকদিন টানা বৃষ্টি না থাকলেও সবজির দাম কমেনি। মধ্যবিত্তের নাগালের বাইরে একাধিক পণ্য হাত দেয়া যাচ্ছে না নদীর মাছে। 300 টাকা কেজি, এখন নিতে আছে 450 টাকা কেজি। অন্যবারের থেকে সবজির দাম বেশি বর্তমানে। বছরে 3 ফসল আর স্বাভাবিক যোগানে ঊর্ধ্বমুখী চালের বাজার। লাগাতার লোকসানে ধান চাষি, ফায়দা লুটছে মধ্যস্বত্বভোগীরা। নেপালে বন্ধ হচ্ছে ফেসবুক, এক্স সহ বেশ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম। ঘৃণা, গুজব ও সাইবার অপরাধ বাড়ার অভিযোগ। জটিলতা আছে নিবন্ধনের শর্ত নিয়েও। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার বিস্তারিত। সবজির দামে ফেরেনি স্বস্তি। বেগুন, শিম, বরবটি থেকে শুরু করে টমেটো, স্বল্প আয়ের মানুষের নাগালের বাইরে সব সবজির দাম। বলা হচ্ছিল বৃষ্টি ও বন্যার কারণে বাড়ছে দাম, কিন্তু কয়েকদিন টানা বৃষ্টি নেই, তারপরও কমছে না সবজির দামের উত্তাপ। মাছের দামও অস্বস্তিকর। চাষের মাছের দাম কিছুটা কম, তবে দেশি নদীর মাছের গায়ে হাত দেয়া যাচ্ছে না। ক্রেতার পছন্দের সবজি বেগুন। লম্বা এবং গোল দুই ধরনের বেগুনেরই আছে আলাদা চাহিদা, তবে বেশ কয়েকদিন ধরেই নাগালে নেই দাম। 1 কেজি গোল বেগুনের জন্য এখন গুনতে হবে 160 থেকে 180 টাকা, আর লম্বা বেগুন কিনতে লাগছে 100 টাকা। ক্রেতার অন্যতম বেশি চাহিদার সবজি ঝিঙা। এই সবজির কেজি এখন 80 থেকে 100 টাকা। বেগুনটা একটু বেশি দাম, 180 টাকা কেজি। এখন অন্য জায়গার কথা আমি জানি না। অন্যবারের থেকে সবজির দাম বেশি বর্তমানে। রাজধানীর পলাশী বাজারে লাউ, বরবটির দামও আকাশচুম্বী। 80 টাকায় মিলছে এক একটি লাউ, আর বরবটির কেজি 100। টমেটোর গায়ে হাত দেয়া কঠিন। প্রতি কেজি ভারতীয় টমেটোর মূল্য 150 টাকা। করলার কেজি 100, আর সিম কিনতে লাগবে 180 টাকা। শসা আছে এই সপ্তাহে 80 টাকা, উস্তে 100 টাকা, কাঁকরোল আছে 80 টাকা, পেঁপে আছে 30 টাকা কেজি, লাউ আছে 80 টাকা পিস, টমেটো আছে 120 টাকা কেজি, গাজর আছে 120 টাকা কেজি, মরিচ হচ্ছে 200 টাকা কেজি। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র মাসে 3 মাস সবজির দাম বেশিই থাকে, যেহেতু বর্ষাকাল এই থাকে। কাঁচামরিচের দাম এখনো অসহনীয়। 1 কেজির দাম 180 থেকে 200 টাকা। ভারত থেকে আসছে পেঁয়াজ, কিন্তু দামে তার কোনো প্রভাব নেই। মিশ্র জাতের দেশি পেঁয়াজের কেজি এখনো 80 টাকা। আমার বাসা দরকার 1 কেজি, সেখানে আমি আধা কেজি কিনে খাইতেছি। আমার সমর্থক যতটুকু আমি ওইটুকু হিসাব করে খাইতে হইব। স্বস্তি ফেরেনি মাছ বাজারেও। চাষের চিংড়ির কেজি 1000 টাকার বেশি। দেশি বোয়াল কিনতেও লাগছে 1000 টাকা। ট্যাংরা 600 থেকে 900, আর কাজলি মাছের জন্য গুনতে হবে 1000 টাকা। চাষের কই ও পাবদার কেজি 300 থেকে 400 টাকা। এই মাছ আগে ছিল 300 350 টাকা কেজি, এখন নিতে আছে 450 টাকা কেজি। সাপ্লাই কম আসে মাছ, এই জন্য একটু দাম একটু 20-50 টাকা বেশি। নদীর মাছটা পাওয়া যায় কম, ওইটা মনে করেন খাইতেও স্বাদ, বেকেও বেশি। এই সপ্তাহে কোনো মাছের দাম কমে নাই, এই আগে যেরকম দাম ছিল এরকম। ইলিশ মাছের দাম আগের মতোই চড়া। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2500 টাকায়। বলা হচ্ছে সরবরাহ কমের প্রভাব পড়েছে বাজারে। 1 কেজি ইলিশ মাছ 2500 টাকা চাচ্ছে, দাম হিসাবে তো আরো কম হওয়ার কথা, এখন যেহেতু সিজন। 2200 কিনে 2400 নিচে বেচা দেবো না, কারণ খরচ আছে। মাছ এখন নদীতেই পাইতেছে কম, নদীতে উৎপাদন না হলে তো আর আমরা পাইতেছি না, আর এটা তো ইলিশ মাছটা চাষ করে না। বিক্রেতারা বলছেন ইলিশ মাছের দাম বৃদ্ধির কারণে অন্যান্য মাছের দামে অস্থিরতা দেখা দিয়েছে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। ছুটির দিনের বাজারের আরো খবর জানবো। মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরাফাত রাইহান সাকিব। সাকিব, রাজধানীতে তো অনেক সবজি আর মাছের দাম বেশ চড়া। মুন্সিগঞ্জে কোনো স্বস্তির খবর আছে কি আপনার কাছে? খুব একটা স্বস্তির খবর এখানেও নেই। আমরা যে বাজারটিতে আছি এটি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার প্রধান বাজার, এবং এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অধিকাংশ শাকসবজির দামই বেশি, এবং এখানে যেসব সবজি রয়েছে এর মধ্যে কিন্তু করলা, কাঁচামরিচ সহ অন্যান্য যে সবজি রয়েছে, শসা, সেগুলোর দাম কিন্তু তুলনামূলক অনেকটাই বেড়েছে, এবং কেজি প্রতি 5 টাকা, 10 টাকা থেকে শুরু করে 20 টাকা পর্যন্ত কিন্তু আসলে বেড়েছে। এমন তথ্যই কিন্তু আমরা পেয়েছি। তবে কিছু কিছু সবজির দাম স্থিতিশীল রয়েছে, যেমন বেগুন, টমেটো,
তবে স্বস্তির জায়গাটা হচ্ছে আলুতে, কারণ আলুর দাম এখানে কিছুটা কম এবং আলু এখানে কেজি প্রতি 17 থেকে 20 টাকা বিক্রি হচ্ছে বলে আমাদেরকে এখানকার ক্রেতা বিক্রেতারা জানিয়েছে। এবং ক্রেতা যেটি বলছে যে গত সপ্তাহের চাইতে তাদের তুলনামূলক কিছুটা বেশি দাম দিয়ে আসলে এই সপ্তাহে এসে সবজি ক্রয় করতে হচ্ছে সবজি বাজারের। আর এদিকে মাছের দামও কিন্তু বেড়েছে এবং অধিকাংশ মাছের দামই আসলে বেড়েছে বলে ক্রেতারা আমাদেরকে জানিয়েছে। এবং আমরা ক্রেতাদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি বলছিল যে দেখা যাচ্ছে ইলিশ সহ যেসব মাছ হয়েছে ঠিক এই মৌসুমে সেসবের দাম কিন্তু অনেকটা বেড়েছে। এবং ইলিশ মাছ আজকে বাজারে কিন্তু আসলে আকৃতি অনুযায়ী ছোট ইলিশ 700 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং একই সাথে কিন্তু বড় ইলিশ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কেজি প্রতি 2500 টাকায় বিক্রি হচ্ছে। এবং একই সাথে অন্যান্য যেসব মাছ রয়েছে সেগুলোর মধ্যে যেমন পাবদা মাছ গত সপ্তাহে 250 থেকে 280 টাকা কেজিতে বিক্রি হয়েছিল, কিন্তু এই সপ্তাহে আমরা এসে দেখছি যে 300 থেকে 320 টাকা দামে বিক্রি হচ্ছে। অর্থাৎ মাছের দামও কিন্তু কিছুটা বেড়েছে। এবং আমরা এই বিষয়ে কথা বলছিলাম বিক্রেতাদের সাথে, তারা যেমনটি বলছিলেন যে আসলে নদীতে যদিও পানি আসছে তবে আসলে আশানুরূপ মাছ পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে সরবরাহ কিছুটা কম, আর সরবরাহের ঘাটতি থাকার কারণে কিন্তু মাছের দামের কিছুটা আসলে এবং পাইকারি পর্যায়ে দাম বেড়ে যাওয়ার কারণে কিন্তু খুচরা পর্যায়েও এর একটি প্রভাব পড়েছে। এবং একই সাথে যে বিষয়টি আমরা এখানে লক্ষ্য করতে পারছি, অন্যান্য সময়ে দেখা যাচ্ছে এই মৌসুমে পানি কমে যাওয়ার কারণে কিন্তু বিপুল পরিমাণ মাছ ধরা পড়ে, তখন কিন্তু মাছের দাম অনেকটা কমে আসে, কিন্তু ঠিক এই সময়টা এসে কিন্তু মাছের দাম অনেকটা বেড়ে গিয়েছে। এবং এই জায়গাটিতে কিন্তু ইলিশের দাম তুলনামূলক অনেকটাই বেড়েছে বলে এখানকার যে ক্রেতা বিক্রেতারা তারা জানিয়েছে। এবং ক্রেতারা পাশাপাশি বিক্রেতারা বলছে যে পাইকারিতেও কিন্তু তাদের বিভিন্ন মাছ 20 থেকে 100 টাকা বেশিতে কিন্তু কেজি প্রতি মাছ ক্রয় করতে হচ্ছে। সেখানে মূলত আসলে একটি দেখা যাচ্ছে বিপত্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে, যে কারণে কিন্তু বাজারে এর একটি বড় প্রভাব পড়ছে। এবং বাজারটিও কিন্তু একই চিত্র, সেখানে আমি যেমনটি বলেছিলাম যে সবজির বাজারও দাম অনেকটা বেশি, সেক্ষেত্রে কিন্তু ক্রেতারা কিন্তু কিছুটা হলেও আসলে বিপত্তির মধ্যে পড়েছে বলে আমাদেরকে জানিয়েছে। তবে এখানকার যারা বিক্রেতারা রয়েছেন তারা কিন্তু বলছে যে যদি সরবরাহ বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আসলে দাম কিছুটা কমে আসবে বলে তারা মনে করছে। এবং একই সাথে আমরা মাংসের বাজার এবং চালের বাজারে গিয়েছিলাম, সেখানে কিন্তু আজকে মাংস, গরুর মাংস কেজি প্রতি 720 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং চালের দামও স্থিতিশীল রয়েছে আমাদেরকে ক্রেতা বিক্রেতারা জানিয়েছে। তবে মাছের দাম এবং অধিকাংশ সবজির দাম এই মুহূর্তে বাজারে বেশি বলেই আমাদেরকে ক্রেতা এবং বিক্রেতারা নিশ্চিত করেছে। মাসুম। সাকিব, আপনাকে ধন্যবাদ। বছরে 3টি ধানের ফলন ওঠে, আউশ, আমন ও বোরো। রাইস মিলে যোগান স্বাভাবিক, তবুও চালের দর বাড়ছেই। বাজারে 1 কেজি সরু চাল কিনতে লাগছে কমপক্ষে 80 টাকা, অথচ কৃষকের কাছে এই দাম দিবা স্বপ্ন, অর্থাৎ ফায়দা লুটেই যাচ্ছে মধ্যস্বত্বভোগীরা। এই দায় আসলে কার, সে প্রশ্নের উত্তর খুঁজেছেন সহকর্মী শফিক ছোটন। ক্যামেরায় ছিলেন সিয়াম শাহরিয়া। আউশের পাকা ফলন কেটে ঘরে তুলছেন নওগাঁর চাষিরা। মাত্র 1.5 মাস আগে উঠেছে বোরো ধান। ফলনে বেশ খুশি কৃষক, কিন্তু আক্ষেপ নতুন ধান উঠলেই বেচতে হয় পানির দরে। অভিযোগ বাজারে সিন্ডিকেটের কাছে অসহায় তারা। পার বিঘা ধরেন যে 14 মন 15 মন, কিন্তু ধানের দাম নাই হিসাবে এবার পুষাচ্ছে না। বাজারে তার নিয়ে গেলে ভিজা সিটান কিবা বলে নিবার চায় না, এই দাম হলে নিব, এই অবস্থা। এই যে মগার বেচনো 1000, 20, 30, 40 এলা ধান বেচে পুষাবে কৃষকের। নানা প্রতিকূলতা মোকাবেলা করে এই ধান ঘরে তোলার পর চাষি যখন বিক্রি করে লোকসানের মুখে, তখন এই ধানই রাইস মিল ঘুরে যখন বাজারে চাল হয়ে আসছে, তখন দাম হচ্ছে 3 গুণ। দেশে বছরে চালের উৎপাদন প্রায় 4.5 লাখ মেট্রিক টন। চাহিদার বিপরীতে ঘাটতি নেই, তবুও কদিন আগে 50 কেজির বস্তায় 1 লাফে দাম বাড়ানো হয়েছে 300 টাকা পর্যন্ত। এখনও সেই বাড়তি দর, এজন্য সাধারণ মিলাররা দায়ী করছেন কর্পোরেটদের।
সকালবেলা উঠে মোটরসাইকেলে বাড়ায় দিয়ে বিভিন্ন লোক আছে আড়তে তোরা ধান কিনে, তাদের রেট দেয়, এই রেটে আমাদের ধান দেয়। ওরা হাটের বসে থাকে ধানের রেটের উপর ধান কিনে। হাতে গোনা কিছু ব্যবসায়ীদের কাছে টোটাল ধান চাউলের ব্যবসা চলে গিয়েছে। ধান চাউলের মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে ক্ষুদ্র বাজারি বিলাতদের কোনো দায় নেই। সাইলোতে ধান থাকলে আপনি বুঝতে পারবেন না তার ধান কতখানি মজুদ আছে। গ্রুপ কোম্পানিগুলোর আসলে তো এগুলোর সম্বন্ধে আমাদেরও নলেজ কম, কিন্তু তারা ব্যাপক ধান কিনে মার্কেট থেকে। সরু চালের প্রায় ৮০% আসে নওগাঁ, দিনাজপুর ও কুষ্টিয়া থেকে। এসব এলাকায় পাহাড় সম ধান মজুত করে চালের দর নিয়ন্ত্রণ করা হচ্ছে বলছেন সচেতন নাগরিকরা। সরকারকে নিয়ন্ত্রণ নিতে হবে, রেশনের সার্বজনীন রেশনিং, তারপরে হচ্ছে আপনার ওপেন মার্কেট, এগুলোর মাধ্যমে যদি না দেয় তাহলে কখনোই এই ব্যবসায়ীদের কবল থেকে, যেহেতু এখানে একটা কর্পোরেট পুঁজি গড়ে উঠেছে, মানে বিশাল পুঁজি, অল্প সংখ্যক ব্যবসায়ী, এটা সরকার পারবে না যদি তারা চালের উপর নিয়ন্ত্রণ না নিতে পারে। অস্থির দর নিয়ে যখন তোড়জোড় শুরু হয় তখনই কেবল নড়ে চড়ে বসে তদারকি সংস্থা, তবুও স্বস্তি ফেরে না। তাই বাজার নিয়ন্ত্রণে নিয়মিত তদারকির তাগিদ সব মহলের। শফিক ছোটন, যমুনা নিউজ, নওগাঁ। চালের বাজারের আরো খবর জানবো। কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুহুল আমুন বাবু। বাবু, এত সব প্রশ্ন, তারপরও চালের দাম কেন কমানো যাচ্ছে না? মিলার আর কৃষকরাই বা কি বলছেন? রাব্বি, এখানে বেশ কিছু বিষয় রয়েছে। প্রথমে আপনাকে বলে রাখি, আসলে এই চালের বাজার এবং ধানের বাজার নিয়ন্ত্রণ করে কারা, এই জায়গাটিতে অনেক গ্যাপ রয়েছে। অর্থাৎ যারা এই ব্যবস্থাপনাটি দেখবে, পুরো ব্যবস্থাপনাটি সরকারের যেসব অর্গানগুলো কাজ করে এখানে, তারা কিন্তু যথাযথ তাদের আইনটি প্রয়োগ করতে পারছে না, যার কারণে কিন্তু একেবারে শুরুর থেকেই তারা কিন্তু একেবারে নিয়ন্ত্রণহীনভাবেই ধানের বাজার এবং চালের বাজার তারা নিয়ন্ত্রণ করে। আপনি এখানে একটি বিষয় খেয়াল করেন যে যেসব চালকল মালিক রয়েছে, অর্থাৎ যারা চাল উৎপাদন করে, তাদের কিন্তু মূল লক্ষ্যই থাকে তাদেরকে ধান সংগ্রহ করতে হবে। এই ধান সংগ্রহ করা কিন্তু কয়েকটি ধাপ রয়েছে। এইসব প্রত্যেকটি ধাপে কিন্তু কৃষকের থেকে যে মূল্যে ধান ক্রয় করা হয়, সেখান থেকে প্রত্যেকটি ধাপে কিন্তু লভ্য অংশ দিয়েই ধানটা কিন্তু একেবারে মিল পর্যন্ত পৌঁছায়। অর্থাৎ ধানের দাম যদি ১২০০ টাকা কেজি হয়, সেটা মিল পর্যন্ত পৌঁছাতে ১৪০০ টাকা কেজি পর্যন্ত হয়ে যায়, বা যখন আরও বেশি থাকে তখন আরও বাড়তেই থাকে। অর্থাৎ মিলাররা তখন কিন্তু এই সুযোগটা তারা নিয়ে থাকে। এবং দেশের যেসব জায়গাগুলো রয়েছে, যেমন যশোর রয়েছে, নওগাঁ রয়েছে, রাজশাহী রয়েছে, বিভিন্ন যেসব বড় বড় চালের মোকাম রয়েছে, আসলে সেই সব জায়গাতে বড় বড় ব্যবসায়ী রয়েছে। অর্থাৎ প্রত্যেকটা চালকল মালিক, যাদের অনেক বড় বড় যেসব ড্রয়ার বলা হয়, অর্থাৎ চাল উৎপাদনের অটো যেসব রাইস মিল রয়েছে, তারা কিন্তু অনেক বেশি পরিমাণে চাল মজুত করে। এর পাশাপাশি আরেকটি বিষয় কিন্তু এখন অনেক বেশি আকারে মাথাচাড়া দিয়েছে, অর্থাৎ খুব বেশি সমস্যা হচ্ছে বাজারে, এই ধান চালের বাজারে, সেটি হচ্ছে কর্পোরেট প্রতিষ্ঠান। এই কর্পোরেট প্রতিষ্ঠানগুলো চালের বস্তাকে কিন্তু এখন একদম প্যাকেটে নামিয়ে নিয়ে আসছে। অর্থাৎ আগে কিন্তু চাল শুধু পাটের বস্তাতে আমরা দেখতে পেতাম, কিন্তু এখন সেগুলো প্লাস্টিকের বস্তা এবং 1 কেজি, 2 কেজি, 5 কেজির প্যাকেটেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর যেরকম তাদের কড়াকড়ি, এবং তাদের ওখানে যে সরকারের পক্ষ থেকে যে তাদের ওখানে কোনো অভিযান পরিচালনা করবে, তাদেরকে দেখভাল করবে যে আসলে তাদের ধানের মজুদ কী পরিমাণ রয়েছে, তারা কী পরিমাণ ধান ক্রয় করছে, এবং তারা কী পরিমাণ চাল উৎপাদন করছে বা কী পরিমাণ মজুদ রয়েছে, আসলে এই জায়গাগুলোতে টাচ করা খুবই কষ্টকর হয়ে যায় বলেও আমাদের সরকারি কর্মকর্তারাও বলেছেন যে তাদের কাছে যাওয়াটাই খুব এক প্রকার দুঃসাধ্য ব্যাপার হয়ে যায়, যে কারণে কিন্তু তারাও একটা বড় একটি অংশ কিন্তু দেশের ধান এবং চালের বাজার নিয়ন্ত্রণ করে। অর্থাৎ এই জায়গাগুলোতে কিন্তু সরকারের উচ্চ পর্যায় থেকে ব্যবস্থা নিতে হবে, এবং বারবারই কিন্তু তারা ব্যর্থ হয় এই সব জায়গাগুলোতে। এবং ধান কত করে ক্রয় করছে এবং চাল উৎপাদন করতে কত খরচ হচ্ছে, এই পুরো বিষয়টি কিন্তু কারো নজরেই কিন্তু থাকে না। এবং চালের মূল্য যখন সরকার থেকে বেঁধে দেওয়া হয়, সেখানেও কিন্তু তারা সুযোগ খুঁজে নেয়। অর্থাৎ চালের দাম যদি কখনো কমতে থাকে, তারা কিন্তু সেই নির্ধারিত মূল্যেই কিন্তু তারা বিক্রি করতে থাকে। অর্থাৎ সেখানে কমলে, যে বাজার কমলে সাধারণ মানুষ যে ক্রয় ক্ষমতার মধ্যে আসবে, সেটিও কিন্তু না। এবং কুষ্টিয়ার বাজারে এখন সর্বোচ্চ ৭৬ টাকা দরে চাল বিক্রি হচ্ছে। এটি কিন্তু রাজধানী যে সহ অন্যান্য দেশের অন্যান্য প্রান্তে সেটি কিন্তু ৮০ টাকা হতেই পারে, কারণ পরিবহন খরচ রয়েছে। রাব্বি, এইসব জায়গাতে সরকারের যেসব প্রতিষ্ঠানগুলো রয়েছে, তাদের কাজ করার অনেক সুযোগ রয়েছে বলে সাধারণ ক্রেতা এবং সাধারণ মানুষ সেটি মনে করেন। রাব্বি। বাবু, আপনাকে ধন্যবাদ। সপ্তাহের ব্যবধানে তেমন কোনো পরিবর্তন ছিল না অধিকাংশ মুদ্রার বিনিময় মূল্য।
এনসিসি ব্যাংকের তথ্য মতে মার্কিন ডলার সর্বোচ্চ 122 টাকা 50 পয়সায় লেনদেন হয়েছে। তবে রবিবার এই মুদ্রাটি লেনদেন হয় সর্বনিম্ন 122 টাকা 40 পয়সায়। পাউন্ড লেনদেন হয় সর্বোচ্চ 168 টাকা 20 পয়সায়। সর্বনিম্ন দর ছিল 167 টাকা 2 পয়সা। ইউরো সর্বোচ্চ 145 টাকা 57 পয়সা দরে বিনিময় হয়। সর্বনিম্ন দর ছিল রোববার 144 টাকা 92 পয়সা। পরিবর্তন ছিল অস্ট্রেলিয়ান ডলারের বিনিময় মূল্যে। সর্বোচ্চ দর ছিল 80 টাকা 19 পয়সা। 80 টাকা 5 পয়সা সর্বনিম্ন ছিল এই মুদ্রাটি। আর সপ্তাহ জুড়েই 28 থেকে 29 টাকার মধ্যে লেনদেন হয়েছে মালয়েশিয়ান রিঙ্গিতের দরে। কমেছে সিঙ্গাপুর ডলারের দর। বৃহস্পতিবার সর্বোচ্চ 96 টাকা 94 পয়সায় হাত বদল হয় মুদ্রাটি। রোববার সর্বনিম্ন দর ছিল 96 টাকা 53 পয়সা। তেমন পরিবর্তন ছিল না সৌদি রিয়ালের দরে। 32 টাকার মধ্যে লেনদেন হয়েছে মুদ্রাটি। বেড়েছে কানাডিয়ান ডলারের দাম। বুধবার সর্বোচ্চ লেনদেন হয় 89 টাকা 75 পয়সা দরে। আর ভারতীয় রুপির জন্য গুনতে হয়েছে সর্বোচ্চ 1 টাকা 44 পয়সা। বিজনেস টুডেতে আরো একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। নেপালে বন্ধ হতে যাচ্ছে ফেসবুক, এক্স সহ বেশ কিছু জনপ্রিয় সামাজিক মাধ্যম। বুধবার পর্যন্ত সকল সামাজিক মাধ্যমকে নিবন্ধনের নির্দিষ্ট শর্ত বেঁধে দিয়েছিল দেশটির সরকার। শর্ত না মানায় ফেসবুক, ইউটিউব, এক্স সহ বেশ কয়েকটি সামাজিক মাধ্যম বন্ধের নির্দেশ দেয় দেশটির তথ্য মন্ত্রণালয়। ঘৃণা, গুজব এবং সাইবার অপরাধ রোধেই এমন পদক্ষেপ বলে জানিয়েছে সরকার। এখন পর্যন্ত মাত্র 5টি সামাজিক মাধ্যম নিবন্ধন করতে পেরেছে। সরকারের এই পদক্ষেপের সমালোচনা করেছে মানবাধিকার সংগঠন ডিজিটাল রাইটস। সরাসরি জনগণের মৌলিক অধিকারের ওপর আঘাত হানার অভিযোগ তাদের। চিরবিদায় নিলেন ফ্যাশন কিংবদন্তি জর্জিও আরমানি। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিশ্বখ্যাত এই ডিজাইনারের মৃত্যুর সংবাদ নিশ্চিত করে তার ফ্যাশন হাউস। অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন 91 বছরের আরমানি। এমনকি জুনে মিলান মেন্স ফ্যাশন উইকের র্যাম্পেও ছিল না আইকনিক এই ডিজাইনারের পদচারণা। প্রথমবার এমন ঘটনার সাক্ষী হয় ফ্যাশন দুনিয়া। আরমানির পক্ষ থেকে জানানো হয়েছে শনি ও রোববার সবার শ্রদ্ধা নিবেদনের জন্য রয়েছে অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান। তবে কোথায় এবং কবে জর্জিও শেষকৃত্য হবে সেটি গোপন রাখা হয়েছে। আভিজাত্যের মিশেলে হাল ফ্যাশনের পোশাকের জন্য বরাবরই সুপরিচিত ব্র্যান্ড আরমানি। বার্ষিক 230 কোটি ইউরো আয় এই ফ্যাশন হাউসের। এক হাতেই সামলেছেন ডিজাইন থেকে শুরু করে কোম্পানির খুঁটিনাটি সব ইস্যু। সে কারণেই ব্র্যান্ড আরমানি পৌঁছেছে অনন্য উচ্চতায়। এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।